আজ থেকেই বিধানসভায় বাজেট অধিবেশন এবং প্রথম সাধারণত 18ই জুন রাজ্যপাল আর.এন. রবির ভাষণের মধ্য দিয়েই প্রথম পর্ব শুরু হবে বাজেট অধিবেশনের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত এই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আগামী 22শে জুন বিধানসভায় পেশ করা হবে। আগামী 22শে জুন বিধানসভায় পেশ করা হবে বাজেট, যেখানে বিধানসভার বাজেট আজ থেকেই শুরু এবং আজ থেকেই বিধানসভার বাজেট অধিবেশন। 22শে জুন প্রথম বিজেপি সরকারের বাজেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আগামী 22শে জুন বিধানসভায় পেশ করা হবে। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, আগামী 22শে জুন যেখানে বিজেপি সরকারের বাজেট এবং আজ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন, সাধারণত নাগরিকদের, রাজ্যবাসীর কি আশা প্রত্যাশা রয়েছে এই বাজেট থেকে? দেখো, অবশ্যই কর্মসংস্থানের ক্ষেত্রে এই বাজেটকে দিশা দেখার সেদিকে অবশ্যই নজর রাখবে এবং 18তম বিধানসভার যে বাজেট অধিবেশন আজকে থেকে শুরু হচ্ছে, বেলা 11টায় রাজ্যপালের ভাষণ দিয়ে কিন্তু আজকে এই বাজেট অধিবেশন, সেই অধিবেশন শুরু হবে এবং তারপর শাসক দলের কোনো একজন প্রবীণ যে বিধায়ক তিনি কিন্তু এই ভাষণের উপর তার যে ধন্যবাদ জ্ঞাপন, সেই ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং আগামীকাল অবিচুয়ারি বা শোক জ্ঞাপন করে কিন্তু বিধানসভার অধিবেশন শেষ হবে এবং তারপরে সোমবার অর্থাৎ 22শে জুন, যেমনটা তুমি বললে, রাজ্য বিধানসভার যে বাজেট, সেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং পরের দুদিন অর্থাৎ পরের দিন রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণের উপরে আলোচনা হবে এবং প্রায় 6 ঘন্টা সেই বাজেটের উপরে, রাজ্যপালের ভাষণের উপরে বিধানসভার যারা সদস্য রয়েছেন তারা আলোচনা করবেন, শাসক এবং বিরোধী দলের। এরপর 24 এবং 25 এই দুদিন 5 ঘন্টা করে এই বাজেটের উপরে কিন্তু আলোচনা করবেন বিধানসভার যারা সদস্য রয়েছেন তারা এবং তারপর আবার 6 তারিখ অর্থাৎ 6ই জুলাই থেকে কিন্তু অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এখানে যেটা বিষয়, যে তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের দুটি ভাগে বিভক্ত, অর্থাৎ একটা কালীঘাটের অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ এরা, এবং তুমি জানো যে শোভনদেব চট্টোপাধ্যায়কেই কিন্তু বিরোধী দলনেতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর শহীদ কাণ্ড এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সঞ্জীবন সাহাদের যে গোষ্ঠী, সেখানে দেখা যায় তারা যে প্রস্তাব নিয়ে স্পিকারকে জমা দেয়, সেখানে তাদের প্রায় 58 জন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের যেটা দাবি যে 65 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তারা তাদের সঙ্গে রয়েছে এবং স্বভাবতই এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে এই বাজেট বা রাজ্যপালের ভাষণের ওপর যদি বিরোধীরা যারা আলোচনা করবেন তাদেরকে কিন্তু বিরোধী দলনেতা বা তৃণমূলের যে এই বিক্ষুব্ধ গোষ্ঠী রয়েছে তাদের থেকে সময় নিতে হবে। সেখানে দাঁড়িয়ে কালীঘাটের তরফে যে তৃণমূল কংগ্রেস রয়েছে অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, তাদেরকে রাজ্যপালের ভাষণ বা বাজেট অধিবেশনের বাজেটের উপরে ভাষণের ক্ষেত্রে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সময় দেন কিনা সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয়। এবং তার পাশাপাশি তুমি জানো যে আজকেই কিন্তু এই বিরোধী দলনেতা সংক্রান্ত যে মামলা, সেই মামলা শুনানি রয়েছে হাইকোর্টে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু যে পরিস্থিতি বা যে জটিলতা তৈরি হয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের তরফ থেকে ফ্লোর টেস্ট অর্থাৎ বিধানসভার ভেতরে কারা মূল শক্তি বিরোধী দল হিসেবে, মূল বিরোধী দল কারা, তৃণমূল কংগ্রেস কালীঘাট নাকি তৃণমূল কংগ্রেস ঋতব্রত, তার জন্য ফ্লোর টেস্টের নির্দেশ যদি কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হতে পারে, যদি সেই নির্দেশ দেওয়া হয়, তাহলে এবারের এই অধিবেশনের মধ্যেই কি সেই ফ্লোর টেস্ট স্বীকার করাবেন, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। কারণ তার পাশাপাশি একটা বিষয় উল্লেখযোগ্য, যে কার্য বিবরণী দেওয়া হয়েছে 25 তারিখ অব্দি, 18 থেকে 25 বিধানসভার অধিবেশনে, সেখানে কিন্তু ফ্লোর টেস্টের কোনো কর্মসূচি এখনো পর্যন্ত নেই। ফলে সেখানে দাঁড়িয়ে কি অবস্থা হয় সেটাও দেখার। তবে যেটা মূল বিষয়, যে 18তম বিধানসভার অধিবেশনের আজকে থেকে শুরু হচ্ছে রাজ্যপালের ভাষণ দিয়ে, 22 তারিখে বাজেট পেশ হবে এবং যেমনটা তুমি জিজ্ঞেস করলে চেয়েছি, যে সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে যেমন যে ঋণের বোঝা রয়েছে সেটাকে কতটা রাঘব করা যায় এবং তার পাশাপাশি বিভিন্ন যে খাতে যে সমস্ত বিষয় রয়েছে সেখানে কিভাবে বাজেটের অ্যালটমেন্ট কি হয় সেদিকে লক্ষ্য থাকবে। যে সমস্ত শূন্য পদ রয়েছে রাজ্য সরকারের, যা বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো পূরণের ক্ষেত্রে সেই দিকেই বাজেট কোনো দিশা দেয় কিনা। অর্থাৎ কর্মসংস্থান এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের ক্ষেত্রে। একাধিক জায়গায় আমরা দেখেছি পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের ছেলেপুলেরা তারা কিন্তু বাইরে যাচ্ছে, সেই কর্মসংস্থানের কোনো দিশা থাকে কিনা সেদিকে নজর থাকবে। শিল্প, বড় শিল্প বা ম্যানুফ্যাকচারিং শিল্প,
সেই শিল্প রাজ্যে নিয়ে আসার ক্ষেত্রে কোনো দিশা অর্থমন্ত্রী দেখান কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। ফলে সার্বিকভাবে উন্নয়নমুখী কোনো বাজেট সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয় কিনা, ডিএ নিয়ে কোনো সিদ্ধান্ত হয় কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য থাকবে। এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু অবশ্যই বিজেপি সরকারের কাছে, প্রথম বিজেপি সরকার রাজ্যে, তাদের কাছে অবশ্যই চ্যালেঞ্জ, এবং সেখানে দাঁড়িয়ে প্রথম বাজেট সেটা অবশ্যই তাদের কাছে চ্যালেঞ্জিং থাকবে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ রয়ন।